স্বভাব যায় না মরলেও, এই কথাটা বারংবার আমি কথায় গল্প ভূতুরে আড্ডা স্টেশনে আপনাদেরকে বলেছি, তাই না? যে যার স্বভাব যেরকম না, মানে জীবিত দশায় থাকে, মৃত্যুর পরও কিন্তু যারা মুক্তি পায় না তাদের কিন্তু একই রকম থাকে। মানে কারোর যদি মানে জীবিত দশায় মানে সকলকে জ্বালাতন করার প্রবৃত্তি থাকে, সে মৃত্যুর পর কিন্তু সকলকে জ্বালায়, তাই তো? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ইন্ট্রো তো দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন যে কেমন ঘটনা আসতে চলেছে। তো আমি রুমকি আজও এইরকম ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা এরকম ঘটনা শেয়ার করতে চাইছেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা মেল আইডি কথাগল্প@gmail.com, নতুবা ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন। রিকোয়েস্ট করবো দুটোকেই ফলো করে রাখবেন, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাকে, সো দ্যাট যখনই যা আপডেট দেবো আপনারা যাতে পেয়ে যান। অ্যান্ড আরেকটা কথা বলবো যে ঘটনা পাঠান, রিকোয়েস্ট করবো যে ঘটনাগুলি শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, সো দ্যাট একটু ইউনিকনেস বজায় থাকুক, তাই না? অ্যান্ড জীবনের 1001 গল্প দেখছেন তো, সেখানেও কিন্তু নানা রকম আপনাদের জীবনের ঘটনা চলে আসে, তো সেটাও দেখতে ভুলবেন না। অলসো ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, প্রথম ঘটনা চলে যাব হলো অন্বেষা মুখার্জি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ওদের রিলেটিভের মধ্যেই হয়েছে, তো আর ডিসক্লোজ করলাম না, বলছে আমাদের আত্মীয়র মধ্যেই হয়েছে। যার মানে ও বলেছে দজ্জাল মহিলা কাকে বলে রুমকি দিয়ে আমি দেখেছি ওনাকে দেখলে, মানে শুধু নিজের বাড়ি কেন, আশেপাশের পাড়ার মানুষ ভদ্রমহিলার সঙ্গে কথা বলতে ভয় পেত। মানে যদি রিয়েল টার্ন কোনোদিনও হয়ে থাকে না, মানে দজ্জাল মানুষকে যে জ্বালাতন করে ওই রকম। তো এই প্লিজ অন্যভাবে নেবেন না, যে কারণ আমি সবসময় বলি যে ছেলে মেয়ে দুজনের মধ্যেই কিন্তু খারাপ ভালো থাকে, মহিলার মধ্যেও থাকে ছেলের মধ্যেও থাকে, ঠিক তেমনই শুধু শাশুড়িই খারাপ হয় এরকম না, বৌমারাও অনেক ক্ষেত্রে খারাপ হতে থাকে। তো এটা ভাইস ভার্সা, যে মানে শুধু শাশুড়িরাই খারাপ হয় তেমনও না, বা শুধু বৌমারা খারাপ হয় এরকম না। এই ক্ষেত্রে কিন্তু শাশুড়ি দজ্জাল শাশুড়ি ছিলেন, যেটা আর কি আমাকে অন্বেষা বলেছে, সেটা তোমরা শোনো, তাহলে তোমরাই ডিসাইড করবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে না অন্বেষা হয়তো ঠিক নামই দিয়েছে। তো যাই হোক, এই ভদ্র মহিলা গৃহকর্ত্রী, বুঝতেই পারছো, ওনার মানে ছেলের বউদের নিয়ে সংসার, নাতি নাতনিদের সংসার। হাজব্যান্ডকে পুরো ওই বলেন হ্যান্ডব্যাগ হাজব্যান্ড, মানে হাজব্যান্ডকে উঠতে বলে উঠতে হবে, বসতে বলে বসতে হবে। পুঁটি মাছ আনতে বললে তুমি যদি ওই বাজারে নাও পাও, 10 কিলোমিটার দূরের বাজার থেকে হলেও পুঁটি মাছ আনতে হবে, না হলে তুমি শেষ। বউদেরকে কেমন জ্বালাতন করতেন, খেতে দিতেন না। যেমন আমি বললাম বড় মাছ আনতেন, তো মাছগুলিকে উনি পিস করতেন, হ্যাঁ, অন্য কোনো কাজ করতেন না, মাছগুলিকে পিস করতেন এবং মিডিলের কাটার অংশটা বের করতেন, করে ওটা ভাগ করে করে বউদের পাতে কাটা, ছেলেদের পাতে ভালো, ওনার হাজব্যান্ডের পাতেও ভালো। নিজে মহিলা বলে যে নিজে বউদের মতো কাটা খাবেন তা না, উনিও বেশ ভালো পিসটাই কিন্তু বলে দিতেন, ওইটা অমুকটা তোমার শ্বশুরের জন্য, অমুকটা বড় কোকার জন্য, অমুকটা মেজো কোকা, ছোট কোকা, এরকম আমার জন্য কিন্তু ওই পিসটা রাখবে। আর তারপর তো কাটা কুটা পড়ে থাকলো, বুঝে গেছে? হ্যাঁ, হাজব্যান্ডের সঙ্গে তো বউরা হাজব্যান্ডের সঙ্গে বেরোবে, লজ্জার কথা। আমরা কোনোদিনও শাশুড়ির সঙ্গে বেরিয়েছি, শাশুড়ির সামনে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছি নাকি ড্যাং ড্যাং করে? হ্যাঁ, আমাদের বাড়িতে এইসব চল নেই, ঠিক আছে? অনেক সময় মানে কাটা, মাছের কাটা, ইনফ্যাক্ট ভাতের কোয়ান্টিটি কতটুকু, কে কতটুকু খাবে সেটাও মানে পরিমাপের, চালটা 3 ডিবি আছে না, ওই নারকেল তেলের যে আগে শালিমারের ডিবিগুলি তো আমাদের মাপার ইয়েগুলি ছিল, তো বলছে ওই ডিবি বলছে 3 কৌটোর থেকে বেশি কিন্তু দেবে না, মানে আগে 2.5 কৌটো লাগতো, 3 বউ আসার পর আধা কৌটো বেড়েছে, মানে ওইটুকু যেটুকুনি। বিকেলবেলা খিদে পেতো, কি করবে? ইনফ্যাক্ট অন্বেষা যেটা বলেছে যে ওদের বাচ্চাও যে হয়েছে না দিদি, ওরা না লিন অ্যান্ড থিন ছিল। যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে বউগুলির বাবার বাড়িরা ওই ডিউরিং মানে 7-8 মাসের সময় ওদেরকে নিয়ে গেছে বলে বাচ্চাগুলি হয়তো ভালো করে হয়েছে। বাট ওই যে 6-7 মানে প্রথম 6-7 মাস তো ওরকম করে খেতেই পারতো না। মানে গর্ভবতী মহিলা, যেখানে আমরা দেখেছি, আমি নিজে দেখেছি যে রিলেটিভ না হলেও পাশের বাড়ির যদি কেউ জানে না সে গর্ভবতী এবং সে কী কী খেতে ভালোবাসে, পাশের বাড়ির মানুষরাও কিন্তু রান্না করে বা ওর জন্য সেই সবজিটা নিয়ে আসতো। তো ওই জায়গায় নিজের বৌমাদের সঙ্গে কিন্তু এরকম করেছে। ছেলেদেরকে তো মানে দাবিয়ে রাখতো ওরকম টাইপের। পুরো পাড়া কিন্তু ওনাকে দজ্জাল মহিলা হিসাবে আখ্যা দিয়েছিলেন। হ্যাঁ, একটু মানে পান থেকে চুন খসলেই পাড়া প্রতিবেশী কেউ ছাড়তেন না, মানে বুঝতে পারছো? ভয় থেকে কম ওনাকে না কেউ মানে ইরিটেট হতেন ওনাকে দেখে। তো সবসময় উগ্র মেজাজে থাকতেন, এবং ওই ফলে কি হলো বলতো, একদিন ওই প্রেশার হাই হয়ে স্ট্রোক হয়ে উনি কিন্তু
রাত্রেই শেষ নিঃশ্বাস, মানে কখন যে মারা গেছেন বলতে পারেন না, সকালবেলা ওনাকে আবিষ্কার করা হয়। আর যেহেতু বললাম হাজব্যান্ড যদি বলো বুঝতে পারিনি, হাজব্যান্ড তো এই এক কাইত হয়ে যে শোয় মানে ওনাকে ধরবে, মানে ওনার বারণ ছিল ঘুমে কেউ যাতে ডিস্টার্ব না করে, ঠিক আছে। পরে তখন তো বোঝাই গেল, ঠিক আছে। তারপর তো অন্ত্যেষ্টি ক্রিয়া হওয়ার পর তারপর শুনে কি হয়েছে। অন্বেষা যেটা বললো সেটা অনেকটা আমার বাড়ির রিচুয়ালসের মতো। আমাদের যেমন 4 দিনের পর থেকে ওই ধরো যারা মানে আমাদের বাড়ির ছেলেরা, যেমন বাবার বাড়ির কথা বলছি, ওরা মানে একবার ভাত খায়, ঠিক আছে, ওই এক সিদ্ধ ভাত যে ওটা খায়, অ্যান্ড কাক বলি দেয়। তো এই ক্ষেত্রে কি বলেছে বলতো, শ্রাদ্ধ হওয়া অব্দি ওরা যে এক সিদ্ধ ভাতটা খেত না, ওটা সবসময় পুড়ে যেত, তলানিতে থেকে যেত, হ্যাঁ। এবং সেই মানে তুমি একবার হয়নি তো আবার সেকেন্ড টাইম বসাবে যে ভালো ফ্রেশ ভাত খাবে, তোমার তলানিতে পুড়বে। মানে ছেলেগুলি, ওনার ছেলেগুলি আপ টু শ্রাদ্ধ অবধি কিন্তু এই পোড়া ভাতই, মানে একটা স্মেল হয়ে যায় না পুরা হলে, ওই ভাতই খেয়েছে। কাক বলি দিতে, মানে কাককে যে দিয়ে আসতে হয় আগে খাওয়াটা, ওটা দেওয়ার সময় যদি 1 মিনিটও দেরি হয় না, কাক তো খেত নাই, ইনফ্যাক্ট রাত্রেবেলা ওদের বাড়িতে রীতিমতো ঢিল ছুটতো, ঠিক আছে। এটা যখন মানে শ্রাদ্ধ শান্তির দিন পুরোহিতকে বলা হয়েছে, তো পুরোহিত বললেন যে বাড়িকে তো উনি ভালোবাসতেন, বাড়ির মায়া হয়তো ত্যাগ করতে পারেননি, তো ঠিক আছে, শ্রাদ্ধ শান্তি হওয়ার পর তোমাদের বাড়িটা বেঁধে দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা আস্তে ধীরে মানে আফটার 1 ইয়ার তুমি গয়াতে গিয়ে পিণ্ডদান করে এসো, ঠিক আছে। তো সেই মহিলার ঠিক পার্শ্ববর্তী বাড়িতে আরেকটা মানে আরেকজনের বাড়ি ছিল, তার ছেলে হায়দ্রাবাদে চাকরি করতো। তো মানে যেহেতু ওই মহিলা মানে কোনো একটা কারণে মানে ছেলেটা জানে না যে ভদ্রমহিলা মারা গেছে, মানে বলেনি আর কি পরিবারের মানুষরা। তো ঠিক আছে, ও আসছে বাড়িতে, সেটা 1 মাসও হয়নি, মানে ভদ্রমহিলা যে মারা গেছে শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে 1 মাস হয়নি। তো ও বেশ আস্তে আস্তে রাত্র হয়েছে, অ্যান্ড বাড়িতে ঢুকবে আর কি। তো দেখছি ওই মহিলা এরকম করে, তখন কত হবে 11:10 কি 15 রাত্র, হ্যাঁ। তো এরকম করে কোমরে হাত দিয়ে বাড়িটার দিকে এরকম করে তাকিয়ে রাগে কটমট করছে, থুতু ছিটাচ্ছে, থুতু দিচ্ছে, হ্যাঁ। তো উনি না মানে যেহেতু ওনার ইয়েগুলি জানতেন, মেজাজ জানতেন, ওই ছেলেটা আর ওনাকে মানে ঘাটায়নি, আবার কি বলতে গিয়ে না ছেলেটাকে অ্যাটাক করে দেয়, হ্যাঁ। উনি তো মুখরা ছিলেন। ছেলেটা গেছে, যাওয়ার পর বলছে ও মা, পাশের বাড়ির কাকিমার কি মানে পুরো একে তো ওরকম দজ্জাল মহিলা ছিলেন, এখন কি মানে ভীমরতি ধরছে নাকি, ওরকম করে মানে নিজের বাড়িতেই থুতু ছেটাচ্ছে। বলছে তুই কার কথা বললি? বলছে ওই যে আছেন না আমাদের পাড়াতে নাম করা, হ্যাঁ, খিটকেল বুড়ি বলে সম্বোধন করছে, হ্যাঁ। তো উনি না ভ্যাবাচেকা খেয়ে গেছেন, ওনার মা বলছে তুই কার কথা বলছিস রে, ওই মানে উমুকের মায়ের কথা বলছিস কি? বলছে হ্যাঁ। যে বাবারে 1 মাসও হয়নি, উনি তো মারা গেছেন। ও ছেলেটা এত ভয় পাওয়া পেয়েছে, মানে রাত্রে ওর জ্বর পুরো 102-3 ক্রস করবে। তারপর ডক্টর বাগেরা দেখিয়ে তো ঠান্ডা করা হলো ইয়েকে, মানে তখন ওদেরকে জানানো হলো যে কালকে রাত্রে ও এসছে হায়দ্রাবাদ থেকে, তোমার মাকে তো দেখেছি এরকম করে তোমাদের বাড়ির দিকে থুতু ছেটাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় বলো তো, যেহেতু বাড়িটা বাঁধিয়ে নিয়েছে না, ভদ্রমহিলা মানে ঢুকতে পারছেন না ওদের বাড়িতে, তো ওটার জন্য রাগের চোটে উনি এরকম করছেন, হ্যাঁ। তো 1 বছর অবধি নাকি ওদের অনেক রকমের প্রবলেম হয়েছে। অন্বেষা যেটা বলেছে যে ওনার 3 ছেলের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট তো হয়েছে, ওনার হাজব্যান্ড পা পিছলে পড়ে ওনার পা ভেঙেছে, বাচ্চাগুলির কোনো না কোনো শরীর খারাপ হয়েছে। যেই বাৎসরিক শ্রাদ্ধটা করা হয়েছে সঙ্গে সঙ্গে গয়াতে গিয়ে ওনার নামে কিন্তু পিণ্ডদান উৎসর্গ করে দেওয়া হয়েছে, এবং আফটার দ্যাট নাকি কোনো রকমের প্রবলেম আর হয়নি। মানে বুঝতে পারছো তো ব্যাপারটা কি হয়েছে, স্বভাব যায় না বললেও। তো থ্যাংক ইউ সো মাচ অন্বেষা এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তুমি যেমন বলেছিলে, আমি কিন্তু কোনো রকমের কোনো কিছু মেনশন করিনি। অ্যান্ড সত্যি আমরা যদি একটু মানে কি বলবো, জীবে দয়া করে যে জন, সেই জন সেবেছে ঈশ্বর, যত্র জীব তত্র শিব। আমরা জানো তো ভগবানকে ওরকম আড়ম্বর করে পূজা না করলেও হবে, আমাদের ভগবানকে ওরকমভাবে ফুল বেলপাতা দিয়ে, টাকা দিয়ে এনে ফুল বেলপাতা দিয়ে পুজো না করলেও হবে, হ্যাঁ। কিন্তু ভগবানের সৃষ্টি মানে ভগবান তো স্বয়ং মানুষের মধ্যে, বা শুধু মানুষ কেন বলবো, জীব জন্তু সবার মধ্যেই বিরাজমান।
ওদেরকে যদি একটু সেবা ঠিক বলবো না, ওদের খাওয়াটা যদি একটু ভালো করে দিই, এই যে এই ক্ষেত্রে ওনাদের বউকে যদি ভালো করে খাওয়া দাওয়া দিতেন বা অ্যাটলিস্ট মানুষের কাজে হেল্প যদি আসতেন, আমার মনে হয় পুজো করার যে একটা পুজো করার পর অনেকে দেখবে একটা শান্তি আসে, একটা স্যাটিসফ্যাকশন আসে, একটা মনে অন্যরকম একটা ভাব চলে আসে। ওই ভাবটা কিন্তু সেম তুমি যদি অন্য কোনো কাজে লেগে কাজে লাগতে পারো বা সাহায্য করতে পারো, সেই ফিলিংসটা কিন্তু তোমার মনে আসবে। ভদ্রমহিলা নাকি পূজা অর্চনাও করতেন, আমি জানি না সেই পূজা অর্চনা কোন ভগবান গ্রহণ করতেন, কারণ আমি যতদূর আমার ভগবানকে চিনি, সে আমার ভগবান তো এমনিই খুশি হয়ে যায় যখন আমাদের আশেপাশের মানুষ বা জীবজন্তুদের একটু যদি হেল্প করি আর কি। একমত কি না? তো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট সেকশনে, আমিও তো জানি তোমাদের অভিমতটা কি। তো চলো আরেকটা ঘটনা যাওয়ার আগে, যেটা আমি এখনো বলিনি, যেটা অনেকেই শুনতে ভালোবাসে, যে আমরা কথা বলবো ভূতের আড্ডা স্টেশন কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না, ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই গল্প শোনার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র, ঠিক আছে? তো চলো নেক্সট ঘটনায় যাব। আচ্ছা, নেক্সট ঘটনাটা হলো একটা, কি বলবো, তোমার সমকামিতা এটার সঙ্গে জড়িয়ে। তো এটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, হ্যাঁ, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের টাইম না পরে যে কেমন ভয়ঙ্কর রূপ ধরেছে তোমরা জাস্ট শোনো, হ্যাঁ। আর এটার থেকে কিন্তু আমরা একটা জিনিস শিক্ষা পেয়ে যাব, লাস্টে বলছি কি শিক্ষাটা আমি পেলাম অ্যাটলিস্ট, যদিও আমি ব্ল্যাক ম্যাজিক একদমই পছন্দ করি না, তোমরা জানো। ব্যাপারটা কি হয়েছে, এখানে রায় আমাকে ঘটনাটা পাঠিয়েছে। তো রায় বলেছে যে বুঝতেই পারছো ব্যাপারটা তো প্রচণ্ড সেন্সিটিভ, আর যেহেতু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা, তুমি কিছু মেনশন করো না। তো রায়ের ফোন নাম্বার থেকে মানে ও তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, ফোন নাম্বার বলছে এটা আমার দিদি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বারও এটা সব কিছু পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ। ব্যাপারটা হলো যে ছেলেটা, মানে যার কথা বলবো, আমরা না হয় একটা ছদ্মনাম ইউজ করি, অভ্র, হ্যাঁ। অভ্র ছোটবেলার থেকে না মেয়েদের সঙ্গে খেলতে খুব ভালোবাসতো। মানে পাড়ার ছেলেরা যখন ব্যাট বল নিয়ে চলে যেত খেলতে মাঠে ঘাটে, ও বলছে না যাবো না, অত রোদ্রে আমি খেলবো না। মেয়েরা যেমন পুতুল পরায়, পুতুলকে শাড়ি পরায় বা রান্নাবাটি খেলে, ওই রকম ওগুলি খেলতে ভালোবাসতো। তো আস্তে আস্তে জিনিসটা মানে এখন না হয় আমরা বুঝতে পারি, তখন তো অত পট করে বোঝা যায় না ব্যাপারটা। আস্তে আস্তে ওর মা রিয়েলাইজ করলো যে যখন একটা সময় আসে না, যে আফটার অ্যাডোলেসেন্ট, যে মেয়ে ছেলেকে পছন্দ করে, ফার্স্ট সামওয়ান স্পেশাল, কিন্তু অফরোড সামওয়ান স্পেশাল যেমন ও মেয়েদের সঙ্গে ঠিক আছে কথা বলে ইয়ে করে, কিন্তু ছেলেদের সঙ্গে যখন ও কথা বলতে থাকে, ওর নাজারি মানে চোখের চাউনি বা ভঙ্গিটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, যেটা হয়তো সামওয়ান স্পেশালকে দেখলে আমাদের চোখে চলে আসে, হ্যাঁ। একটা মার চোখে কিন্তু অনেক কিছুই ধরা পড়ে। উনি না মানে ভেবে পাচ্ছিলেন না ব্যাপারটা কি, তখন এই আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা, সমকামিতা বা এইসব জিনিসটা কিন্তু তখন জাস্ট শুরু হয়েছিল এবং ওনার কানেও টুকটাক যাচ্ছিল, কিন্তু যখন ওনার ছেলের এই অবস্থা দেখলেন, এই জিনিসটা নিয়ে উনি ভালো করে মানে বোঝার চেষ্টা করলেন ব্যাপারটা কি। যখন বুঝলেন উনি প্রচণ্ড টেনশনে পড়লেন। ওনার নানান রকমভাবে ছেলেকে কথাবার্তা বলে বোঝার চেষ্টা করলেন যে উনি যেটা ভাবছেন ওটা ভুল না তো, কিন্তু না, মানে বললো আর কি আমি ওর সঙ্গে থাকতে ভালোবাসি, হ্যাঁ, ওর সঙ্গেই কথা বলতে ভালোবাসে। ফোনের মধ্যে যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘন্টার পর ঘন্টা কথা বলে, অথচ ও যাকে নিয়ে হয়তো পজিটিভ হচ্ছে বা যাকে নিয়ে ও মানে ভাবছে যে ও সামওয়ান স্পেশাল, হয়তো ছেলেটা ওকে ছেলে বন্ধু হিসাবেই নিচ্ছে, ওর মধ্যে সেই ফিলিংসটাই নেই। তোর মা কিন্তু অনেক রকমের বোঝানোর চেষ্টা করেছে যে এই সোসাইটি সব মানে না, তুমি ঠিক হয়ে যাও, হ্যাঁ। তো ওর মাকে বোঝানোর চেষ্টা করছিল যে মা দেখো, এটা তো আমি তো নিজে ইচ্ছে করে করিনি, আমার ভালো লাগে, আমি কি করব। হয়তো এই জিনিসটা আমরা যারা বুঝতে চাই না, সত্যি আমরা হয়তো বুঝতে পারি না, যেটা এটা তো ন্যাচারাল ইনস্টিংক্ট, তাই না? এটা তো কেউ জোর করে আসে না। এই রিগার্ডিং জীবনের 1001 গল্পেও কিন্তু অনেক রকমের অনেকের ঘটনা তোমরা পাঠিয়েছিলে, শেয়ার করেছি। তো ঠিক আছে, তো এখন কি করবে, ছেলেকে অনেকবার বুঝিয়েছে, যখন বুঝিয়েও হয়নি তখন মানে আস্তে আস্তে পাড়া প্রতিবেশী মানুষরা জানতে পারছেন ব্যাপারটা, একটু মেয়ালি চাল। ও যে ইনফ্যাক্ট জানো তো, শার্ট প্যান্ট থেকে বেশি চুড়িদার পাঞ্জাবি, যেটা ছেলেরা পাঞ্জাবি বলে, ওটা বেশি পরতো, এবং ওটা একটা মানে দুপাট্টা টাইপের এরকম গলার মধ্যে, যেমন আগে আমরা সালোয়ারের সঙ্গে এরকম গলার মধ্যে জড়িয়ে নিতাম না, ওইরকম ভাবে জড়াতো। তো আড়ে ঠাড়ে না পাড়ার মানুষও নানা রকম কথা বলছিল, যেটা মানে ওর মার কোথাও না কোথাও মনে খুব লাগছিল, হ্যাঁ। তখন ওনার মা কি করবেন, তখন ওনার মার একজন পরিচিতা বান্ধবী বলছে যে তোর ছেলেকে না ও মানে অমুক একজন বাবাজি আছে, উনি কিছু টোটকা দেয়, হয়তো ছেলে ঠিক হয়ে যাবে রে, চল।
তো মার মন অবশ্যই চাইবে যে ছেলে ঠিক হয়ে যাক। তো উনি বান্ধবীর সঙ্গে সেই তান্ত্রিকের কাছে গেছে। তো তান্ত্রিক বললে যে তাহলে ঠিক আছে, তোমার ছেলের চুল একটু লাগবে, তোমার ছেলের চুল নিয়ে এসো, এবং তোমার ছেলের কোনো মানে ওই রুমাল হ্যাঙ্কি জাতীয় কোনো ইউজ করা কাপড় নিয়ে এসো। অ্যান্ড আরেকটা জিনিস কি যেন আনতে বলেছিলেন, ওদের বাড়ির থেকে কোনো একটা মানে কিছু একটা আনতে বলেছিলেন, 3টা জিনিস। হ্যাঁ, তো ওই শস্য জাতীয় দানার জাতীয় টাইপের কোনো কিছু, তিনটা নিয়ে এসে, নিয়ে আসার পর উনি অনেক রকমের মন্ত্রতন্ত্র করে ওনাকে দক্ষিণা, বেশ ভালো দক্ষিণাই উনি দিলেন, মানে অভ্রর মা। দক্ষিণা টক্ষিণা দেওয়ার পর এসে আসার পর ওকে বলেছিল ওনাকে যে তুমি তোমার ছেলের ঘরে এই এই জায়গায় জিনিসটা রাখবে, একটা ভাতের সঙ্গে এই জিনিসটা মিশিয়ে দেবে। তো এটা এরকম 3 দিন করার পর অভ্রর মধ্যে অন্যরকম লক্ষণ দেখা দিল। কি? অভ্রর মধ্যে না সে মেয়ালি লক্ষণ হয়তো আস্তে আস্তে চলে যাচ্ছিল, কিন্তু পাগলাটে, পাগল হয়ে যাচ্ছিল, পাগলাটের লক্ষণ। মানুষকে দেখলে কামড়াতে আসে, ওর মাকে কামড়ে অবধি দিয়েছে হাতে, থুতু ছেটায়, মানুষকে দেখলে থু 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 থু, বাচ্চারা যেমন থুতু ছেটায় না অনেক বাচ্চারা, ওই রকম তো থুতু ছেটায়। ওকে পরে বেঁধে রাখা হয়েছে, ডক্টর দেখিয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। মেন্টাল, ওকে নাকি অভ্রকে পরে নাকি মেন্টাল অ্যাসাইলামেও রাখা হয়েছে, হ্যাঁ, ট্রিটমেন্টের জন্য, কিন্তু অভ্র কিন্তু ঠিক হয়নি। হ্যাঁ, তো ওর মা কি করেছে যে তখন মানে তান্ত্রিকের কাছে আর কি যাবে যে এরকম উল্টা তো এই জিনিসটা হয়ে গেল। তো এই ইনসিডেন্টটা প্রায় 6 মাস চলার পর, 6 মাস পরে যখন তান্ত্রিকের কাছে গেছে, সেই বান্ধবীকে নিয়েই গেছে। বান্ধবীও জানতো না তান্ত্রিক 15 দিন আগেই নাকি মারা গেছে, মানে মারণ ক্রিয়া হয়েছে, কিন্তু উচাটন ক্রিয়ার জন্য যে তান্ত্রিকের কাছে গেছে, তান্ত্রিক কিন্তু ছিলই না যে ওটাকে আবার যে ইয়ে করে দেবে, ঠিক করে দেবে। মহা ফ্যাসাদে পড়েছে, এবং এই মানে ওর তো মেন্টাল ডিসব্যালেন্স হয়ে গেছিল অভ্রর, এই দৌরানে কিন্তু ও আত্মহত্যা করে। ঠিক আছে, আত্মহত্যা কিন্তু বাড়িতেই করেছিল। ওরা মেন্টাল অ্যাসাইলাম থেকে নিয়ে এসেছিল অভ্রকে, ওরা ভেবেছিল যে আরো ভালো জায়গায় দেবে আর কি, যেহেতু ঠিক হচ্ছিল না, আর ওই দৌরানে কিন্তু আত্মহত্যা করে। তো আত্মহত্যা তো জানি আমরা 4 দিনে কাজ করা হয়, সে মানে মেন্টালি ডিসব্যালেন্স হোক বা যেই হোক, যেরকমই হোক। তো আর ওই রুমটা নাকি একা রাখতে নেই, ফাঁকা রাখতে নেই। তো অভ্রর কাকু তখন বলছে ঠিক আছে, উনি কিন্তু ডাকুবুকো ছিলেন, তো অভ্রর কাকু বলেছে আমিই ঘুমোবো। হ্যাঁ, তো ঠিক আছে। তো ওরা কিন্তু ওই ভূত হয়ে যাবে, ভূত প্রেত বা আত্মহত্যা করেছে বলে আত্মা মানে শান্তি পায়নি, আত্মা দেখা দেবে, ওগুলি কিন্তু ওদের মাথায় আসেইনি। রাদার ওরা এটাই খারাপ, মানে ওদের খারাপ লাগছিল যে জলজন্ত ছেলেটা চলে গেল, হতে পারে হয়তো ও আমাদের থেকে আলাদা ছিল, কিন্তু থাকলে ক্ষতি কার কি হতো, ও ওর মধ্যে থাকতো, তখন ওনাদের রিয়েলাইজেশনটা হলো। আর ওর মা নিজেকে নিজে দোষারোপ সাপান্তর করতে চাইছিল, করতে লাগলো যে কেন আমি এই জিনিসটা মানে ওই তান্ত্রিকের কাছে গেলাম আর কি, ওই জিনিসটা আর কি। ঠিক আছে, ওই রাত্রে, ওই দিন সকালবেলা, তারপরের দিন সকালবেলা কাকাকে নাকি বাড়ির তোমার উঠানে পাওয়া গেল। কাকা যেমন ঘুমিয়েই আছে, কিন্তু কাকার বডিতে কালশিটে, তো পুরো মানে অবস্থা খারাপ। কাকা বলছে আমি নিজেও জানি না এখানে কি করে আসলাম, আর আমার শরীর তো ব্যথা, কালশিটের দাগও কি করে আসলো আমি জানি না। ঠিক আছে, তো ওই রুমে তো বলছে যে ওই রুমে তাহলে আর থাকার দরকার নেই, লাইট বাগেরা জ্বালিয়ে রাখা হোক। তো মধ্যরাত্রে অনেকেই দেখেছি লাইটটা ফ্লাকচুয়েট, ওর মানে অভ্র রুমের লাইটগুলি ফ্লাকচুয়েট হতে থাকে। অভ্র রুমে নানা রকম জিনিসপত্র ভাঙচুরের আওয়াজ আসে, আর গিয়ে দেখে সত্যি সত্যি যেমন আয়নায় স্ক্র্যাচ, মানে একটা দাঁড়ার এসে গেছে, হ্যাঁ, ফাটল ধরে গেছে। তোমার গোদরেজের হ্যান্ডেলটা যেমন ভেঙে এরকম করে কেউ মুছছে, একদম এরকম করে ঝুলছে, ওরকম টাইপের। হ্যাঁ, মানে কতটা শক্তি দিয়ে করলে এরকমটা হতে পারে। তো যাই হোক, যেই পুরোহিত রিচুয়ালস করবে অপরর শ্রাদ্ধর দিন, তো ওনাকে ফোন করে সব বললো। তো বলছে অপমৃত্যুর আত্মা তো এটার জন্য আলাদা রকমের শান্তি সস্তায়ন করতে হবে, এবং ওর কিন্তু পিণ্ডদানটা তোমরা যত তাড়াতাড়ি পারো দিয়ে আসো। তো এই ক্ষেত্রে পিণ্ডদান মানে আফটার শ্রাদ্ধ হওয়ার পর তৎক্ষণাৎ পিণ্ডদান করতে যাওয়া হয়েছে, এবং তার আগে কিন্তু বাড়ি বাঁধিয়ে দেওয়া হয়েছে। তারপর যাই হোক, অভ্রর আর কোনো রকমের ওরা ইয়ে করতে পারেনি। তো এই ছিল একটা ঘটনা যেটা রায় আমাকে পাঠিয়েছে, সত্যি প্রচণ্ড সেন্সিটিভ। আমার মনে হয় কি, এটা তো দেখো আমাদের হাতে নেই, আমি বারবার আমি জীবনের 1001 গল্পেও বলেছি, এটা কিন্তু একটা হরমোনের জন্য হয়, যেটা কিন্তু একটা মানুষের হাতে থাকে না। সো যে যেরকম ওরকমভাবেই ভগবান ওরকমভাবেই যদি পাঠিয়ে থাকেন, আমাদের ওরকমভাবেই হয়তো থাকতে দেওয়া উচিত। সহমত কিনা বলো?
আর মায়ের কাছে তো ছেলে মেয়ে না, সে সন্তানই রূপে সবসময় থাকে, তাই না? আর যেটা আমি বলবো আমার অপিনিয়ন, ভালো হোক মন্দ হোক, ব্ল্যাক ম্যাজিক দিয়ে কিন্তু সেটা মানে ওটা তো ভগবানের, তুমি যেটা রুলস ভগবান আমাদের জন্য বানিয়েছে বা যেই জিনিসটা প্ল্যান করে রেখেছিলাম সেটার মধ্যে হস্তক্ষেপ করা, ওটা ডেফিনেটলি আমরা যদি তার যেটা ডেস্টিনিতে আছে, উনি যেটা লিখে রেখেছেন হস্তক্ষেপ করি, ওটা তো কোনোদিনও ভালো হতে পারে না, তাই না? কি অভিমত তোমাদের, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার অভিমত হয়তো তোমাদের পছন্দ নাও হতে পারে, তোমাদের কি অভিমত সেটা তো জানাও। তো চলো বন্ধুগণ, আজকে এপিসোডটা আজকে একটু মানে কি বলবো, ভারক্রান্ত মনে আমি এপিসোডটা এন্ড করছি। তো জানো তো শুক্রবার এবং মঙ্গলবার শনিবার চলে আসে। আর কিছু বলছি না, আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।